topic is characteristics of transition metal. Characteristics of transition metal. Characteristics of transition metal. So you came to know there are 5 characteristics of transition metal. So one characteristic, transition metal can show variable oxidation number. Transition element can produce complex compound. Transition metal can produce colorful compound. Transition metal can act as catalyst, and transition metals are paramagnetic. These are the 5 characteristics of transition metal. Each transition metal, every transition metal can show these 5 characters. মানে এমন না যে কোনো একটা ট্রানজিশন মেটাল এর মধ্যে কোনো একটা মিস করে, এমন না। সো দ্যাট তোমার ফর এক্সাম্পল তুমি যদি কোনো একটা স্টাডি তোমার আয়রন দিয়ে হয়ে থাকে, কোনো একটা স্টাডি তোমার ক্রোমিয়াম দিয়ে হয়ে থাকে, আর এক্সামে সেটা নিকেল দিয়ে আসলো, এক্সামে সেটা কোবাল্ট দিয়ে আসলো, তাতে করে খুব বেশি কিছু চেঞ্জ হবে না, কারণ এগুলো একটা জেনারেল কনসেপ্ট। এগুলো হচ্ছে একেবারে কমন কিছু কনসেপ্ট বা কমন একটা ব্যাপার। সো ডেসক্রিপশন রিমেইন সেম। ওকে, তো এটা কেন বললাম যে একবার তোমার এমন হয়েছিল যে স্টুডেন্টসরা নর্মালি আমরা যে এক্সাম্পলস গুলো দিতাম সেটাতে ধরো নিকেল দিয়ে এক্সাম্পল দেওয়া হয়ে গেছে, আয়রন দিয়ে এক্সাম্পল দেওয়া হয়ে গেছে, কোভার দিয়ে ইভেন এক্সাম্পল দেওয়া হয়ে গেছে। এমন ব্যাড লাক সেইবার 2018 কথা বলতেছি, আসছে ক্রোমিয়াম দিয়ে কমপ্লেক্স কম্পাউন্ড। এখন যারা তো জেনারেলাইজ করতে পারে বা বুঝে যে একই তো ডেসক্রিপশন, মানে কনসেপ্ট থাকলে পরে এটা পসিবল, যদি কনসেপ্ট থাকে তাহলে পসিবল। এন্ড তুমি আয়রন দিয়ে যে স্টাডিটা করছো, নিকেল দিয়ে যে স্টাডি করছো, কোবাল্ট দিয়ে স্টাডি করছো, এখন তুমি এই 3টা স্টাডি করার পরে যা এক্সামে যায় দেখে ক্রোমিয়াম দিয়ে আসছে। এখন ওই যে যারা কেউ যদি এরকম হয় যে সে মানে ডিরেক্ট মুখস্থ করে, দ্যাট মিনস মানে ওইটাকে চেঞ্জ করে দিলে আর কিছু করতে পারে না, তো তাদের জন্য খুবই বিপদ হবে। এই জন্য কনসেপ্ট ডেভেলপ করতে হবে। তো ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজিশন মেটালের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গিয়া কোনটা, সেটা হলো ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার। ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার। ওকে, লিসেন ওয়ান থিং। First of all, I want to say these are the 5 characteristics. First হচ্ছে variable oxidation number, then complex compound, then colorful compound, then হচ্ছে catalyst, and finally হচ্ছে paramagnetic. Okay, so in each and every explanation there is a common description, and there is a description which is generalized. অর্থাৎ তুমি শুধু ট্রানজিশন মেটালদের ডেসক্রিপশন না, মানে অনলি নট ফর দ্য এক্সপ্লেনেশন ফর দ্য ট্রানজিশন মেটাল, এমন না। কারণটা কি? কারণ ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার কি শুধু যারা ট্রানজিশন এরাই শো করে, আর কি কেউ শো করে না? করে তো। তার মানে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য আইডিয়া যে ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার কি, এন্ড ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার কারা শো করে, এন্ড কিভাবে শো করে। এটা ফরগেট যে ফর ট্রানজিশন মেটাল, এটা ফার্স্ট অফ অল থিঙ্ক করো যে আই ডোন্ট নিড টু নো এটা ফর ট্রানজিশন মেটাল। এটাকে আগে জেনারেলাইজ করো যে কোন একটা অ্যাটমের অক্সিডেশন নাম্বার কখন ভেরিয়েবল হয়, বা কারটা ভেরিয়েবল হয়, কার ভেরিয়েবল হয়। তোমাদেরকে একটু পেছনে নিয়ে যাই। তোমরা জানো যে ফসফরাসের ভ্যারিয়েবল C5, সালফারের ভ্যারিয়েবল 246। তো ফসফরাসের যে ভ্যারিয়েবল C5 और সালফারের যে ভ্যারিয়েবল সেটা 246। তো ওই যে ফসফরাস ক্যান শো 3 and 5, সালফার ক্যান শো 2, 4 and 6, তাহলে এইটা কিভাবে পসিবল হয়েছিল? ফসফরাসের নরমাল স্টেট কি? 1s2 2s2, 2p6 3s2, 3px, 3py and 3pz, 111। তাহলে ফসফরাস হ্যাজ 3 ইলেকট্রন আনপেয়ার্ড। ফসফরাস হ্যাজ 3 ইলেকট্রনস আনপেয়ার্ড। ওকে, ফসফরাসের কাছে 3টে ইলেকট্রন কি আছে? আনপেয়ার্ড আছে নরমাল স্টেটে, আনপেয়ার্ড। সো দ্যাট 3 ইলেকট্রন আনপেয়ার্ড, দিস ইজ হোয়াই ইট ক্যান শেয়ার 3 ইলেকট্রন উইথ 3 ক্লোরিন, and it can produce PCl3.
it can produce PCl3. Whenever phosphorus raised to excited state or whenever phosphorus becomes excited, then কি হয়? It can produce 1s2, 2s2, 2p6, 3s, 3px, 3py, 3pz, and 3d. It has 3d vacant. It has 3d vacant, so that it can shift one electron from CS to 3d. It can shift one electron from CS to 3d, and in this way it can produce 5 electron unpaired. And when it can produce 5 electron unpaired, then it can produce PCl5. তার মানে from this point you understood যে একটা অক্সিডেশন নাম্বার বলো আর ভ্যালেন্সি বলো এটা ভেরিয়েবল হবে, এন্ড এই ভেরিয়েবল হবে তখনই এন্ড তত মানে অত সংখ্যা মানে কতটা হবে সেটা ডিপেন্ড করে তাদের আনপেয়ার্ড ইলেকট্রনের উপর। সিম্পলি আনপেয়ার্ড ইলেকট্রন, যত মোর নাম্বার অফ ইলেকট্রন আনপেয়ার্ড হবে তত মোর ভ্যালেন্সি একটা অ্যাটম শো করবে। তার মানে ভ্যালেন্সি অর অক্সিডেশন নাম্বার ডিপেন্ডস আপন আনপেয়ার্ড ইলেকট্রন। ভ্যালেন্সি অক্সিডেশন নাম্বার ডিপেন্ডস আপন আনপেয়ার্ড ইলেকট্রন অফ এন অ্যাটম। একটা অ্যাটমে কত ইলেকট্রন আনপেয়ার্ড হবে বা হতে পারে তার উপর ডিপেন্ড করে অক্সিডেশন নাম্বারটা কি হয়, ভেরিয়েবল হয়। তো এটা জেনারেলাইজ। এন্ড ফসফরাস সালফার could this, whereas nitrogen cannot do this, oxygen cannot do this. কেন? কারণ nitrogen and oxygen has no 2d orbital, but phosphorus and sulfur has 3d orbital. তাহলে 3d orbital আছে, 3d orbital vacant, so that phosphorus can utilize this, sulfur can utilize this. তো 3d orbital থাকাতে, তাই না? তাহলে ফলো করি আমরা যে ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার শো করতে পারবে কারা? যারা কিনা যাদের কাছে ভ্যাকেন্ট অরবিটাল থাকে। এন্ড ভ্যাকেন্ট অরবিটাল থাকলে কি অ্যাডভান্টেজটা কি? ভ্যাকেন্ট অরবিটাল থাকলে কি করতে পারে তারা? ভ্যারিয়েবল আনপেয়ার্ড ইলেকট্রনের যে নাম্বারটা সেটা চেঞ্জ করতে পারে, আনপেয়ার্ড ইলেকট্রনের নাম্বারটা চেঞ্জ করতে পারে। তো আনপেয়ার্ড ইলেকট্রনের নাম্বার চেঞ্জ মানেই অক্সিডেশন নাম্বার চেঞ্জ, আনপেয়ার্ড ইলেকট্রনের নাম্বার চেঞ্জ মানেই হচ্ছে অক্সিডেশন নাম্বার চেঞ্জ। তো রিমেম্বার দিস, অক্সিডেশন নাম্বার চেঞ্জ হওয়া করবে কারা? অক্সিডেশন নাম্বার চেঞ্জ করবে কারা বা কাদের পক্ষে এটা পসিবল? যাদের কাছে কি থাকবে? ভ্যাকেন্ট অরবিটাল থাকবে। যাদের কাছে ভ্যাকেন্ট অরবিটাল থাকবেন, যারা কি করতে পারবে? আনপেয়ার্ড ইলেকট্রন যত বেশি ডেভেলপ করতে পারবে তারাই এই অক্সিডেশন নাম্বারটা চেঞ্জ করতে পারে। তো এইটাই এখন বলা হচ্ছে যে ট্রানজিশন এলিমেন্ট হলে এটা পারে। আদার এলিমেন্টসটা তো পারলোই, এটা ট্রানজিশন এলিমেন্ট হলেও এটা তাদের পক্ষে ওইটা পসিবল। ট্রানজিশন এলিমেন্টের জন্য এটা পসিবল। ওকে, তো দেখো এসে যে ট্রানজিশন এলিমেন্টদের জন্য কিভাবে এটাকে তারা এক্সিকিউট করে। ফার্স্ট পয়েন্ট, যে তোমাকে যখন এক্সপ্লেন করতে বললো যে ট্রানজিশন মেটাল শো ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার, দেন ইউ মেনশন it has vacant d orbital. 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 Okay. So first cause of showing variable oxidation number সেটা হচ্ছে যে তাহলে you came to know যে তাদের কাছে কি থাকতে হবে? ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে। যারা কিনা অক্সিডেশন নাম্বার চেঞ্জ করবে, যাদের কিনা অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে তাদের কাছে ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে। তো এটা ডি অরবিটালে দ্যাট মিন্স এটা ট্রানজিশন মেটালদের কাছে অ্যাভেলেবল। ট্রানজিশন মেটাল মানেই তো হচ্ছে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকবে, ট্রানজিশন মেটাল মানেই তো হচ্ছে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকবে। সো দ্যাট ইট হ্যাজ ভ্যাকেন্ট ডি অরবিটাল, ইট হ্যাজ ভ্যাকেন্ট ডি অরবিটাল। তাহলে ওয়ান সেন্টেন্স অ্যান্সার সাপোজ টু সে, one sentence answer supposed to say why transition metal show variable oxidation number, then your answer transition metal has vacant d orbital, transition metal has vacant d orbital, then তারপরে এটার এক্সপ্লেনেশন দাও, তারপরে এক্সপ্লেনেশন দাও যে ভ্যাকেন্ট d orbital থাকলে এটার মানে সুবিধাটা কি, মানে কি করবে সে এই ভ্যাকেন্ট d orbital দিয়ে করবে কি, ভ্যাকেন্ট d orbital দিয়ে করবেটা কি। তখন ডেসক্রিপশনে যায় বলবা যে একটা অ্যাটমের যত বেশি ইলেকট্রন আনপেয়ার্ড হয় বা যত বেশি ইলেকট্রন, যত ভ্যারিয়েবল আনপেয়ার্ড ইলেকট্রন হয়, যত ভ্যারিয়েবল আনপেয়ার্ড ইলেকট্রন হবে তত ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বারও হবে। আর আনপেয়ার্ড ইলেকট্রন ভ্যারিয়েবল হয় তখনই যখন কি থাকে তার কাছে ভ্যাকেন্ট অরবিটাল থাকে টু মুভ দ্য ইলেকট্রন, টু শিফট দ্য ইলেকট্রন, ইলেকট্রন মুভ করতে পারে, ইলেকট্রন শিফট করতে পারে।
তাহলে সেটা যত বেশি পসিবল হবে তত বেশি কি হবে তোমার ভ্যারিয়েবল হবে। দ্যাট মিনস ডি টু ডি ইলেকট্রন ট্রান্সফার can possible. D to D electron transfer can possible due to having যে কি d orbital vacant, তার কারণে সেখানে তাদের পক্ষে কি পসিবল, D to D electron transfer possible. D to D electron transfer is possible over here. তার মানে এখানে D থেকে D তে ইলেকট্রন কি হতে পারে, ট্রান্সফার হতে পারে। তাহলে D থেকে D তে ইলেকট্রন ট্রান্সফার হতে পারে। There are 5 d orbitals. There are 5 d orbitals. Okay, these are the 5 d orbitals. এটা হচ্ছে 5 d orbital। এখন এই 5 d অরবিটালের মধ্যে সাপোজ তুমি কোন একটা অ্যাটমের এই স্টেটে ছিল, whoever the atom, এটা কোন একটা অ্যাটম এই ছিল মনে করো, সাপোজ টু সে। এখন তার কাছে কয়টা ইলেকট্রন আনপেয়ার্ড আছে, 3 ইলেকট্রন আনপেয়ার্ড আছে। তার কাছে কি আছে, 3 ইলেকট্রন এখন আনপেয়ার্ড আছে। তো 3 ইলেকট্রন আনপেয়ার্ড আছে। তো 3 ইলেকট্রন আনপেয়ার্ড হওয়ার পর মনে করো সে কি করলো, এই 3টে ইলেকট্রন কাউকে ডোনেট করে দিল বা কারোর সাথে শেয়ার করলো, ঠিক আছে, শেয়ার করলো। তারপরেও তার যে এই ইলেকট্রন যেগুলো অলরেডি আছে সেগুলো আবার কি করতে পারে, এখান থেকে এইখানে যেতে পারে, যে আবার আনপেয়ার্ড ইলেকট্রনের নাম্বারটা চেঞ্জ করতে পারে। তো নতুন নিউ নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ফর্ম করে, নিউ নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ফর্ম করে তখন। তো এই যে ডি থেকে ডি তে ইলেকট্রন ট্রান্সফার পসিবল বলেই এই এই মানে অ্যাডভান্টেজটা আর এই চান্সটা যারা ট্রানজিশন মেটাল এরা নিতে পারে। So that description কি বলবা, যে it has second d orbital so that electron can transfer from one d orbital to another d orbital to produce variable unpaired electron, to produce variable number of unpaired electron. And if an atom can produce variable unpaired electron, it can show variable oxidation number also. Number two সেটা হচ্ছে তোমার 4s 3d and 4s electron transition. আচ্ছা, তো এখানে যদিও স্পেসিফিক হয়ে গেছে যে 3d 4s, কেন স্পেসিফিক করা গেল, আমরা যে এলিমেন্টস গুলো নিয়ে এক্সাম্পলে যাব তাদের আসলে এই 3d 4s থাকবে, রাইট না? আমরা তো তোমাদেরকে লাস্ট ডেতে বলাই হয়ে গেছে যে আমরা 3d সিরিজ নিয়ে কাজ করব। তো 3d সিরিজ মানে হচ্ছে তার কাছে 3d and 4s orbital, 3d and 4s orbital। তাহলে you have to show the second point, you have to mention the second point, okay, to justify this. Then you can say the 3d orbital, 3d and 4s electron transition is possible, 3d and 4s electron transition is possible। মানে ইলেকট্রন আরেকটা অ্যাডভান্টেজ নিচ্ছে, কি সেটা, যে ইলেকট্রন চাইলে 3d থেকে 4s এ যেতে পারে, 4s থেকে আবার 3d তে আসতে পারে। তাহলে অবস্থাটা বুঝতে পারছো? দ্যাট মিন্স d থেকে d তে তো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছেই, d টু d তো ইলেকট্রন ট্রান্সফার পার্ট হচ্ছেই, এট দ্য সেম টাইম 3d থেকে ইলেকট্রন 4s এও ট্রান্সফার হতে পারে। তার মানে কি, তার মানে তার জন্য আরো একটা অপশন ক্রিয়েট হয়ে গেল যে 3d আর 4s এর মধ্যে ইলেকট্রন কি হতে পারে, ট্রান্সফার হতে পারে। কারণ হচ্ছে 3d and 4s এর এই দুইটা হচ্ছে খুব নিয়ার ইকুয়াল এনার্জি, 3d and 4s এর মধ্যে নিয়ার ইকুয়াল এনার্জি। এন্ড এইটার একটা প্রুফ তোমাদের জানা আছে, কোথায় জানা আছে জানো? তোমরা দেখো যে ক্রোমিয়াম এন্ড কপারের টাইমটাতে, মনে আছে? ক্রোমিয়াম এন্ড কপারের টাইমে ইলেকট্রন 4s থেকে 3d তে যায় নর্মাল স্টেটেই। ক্রোমিয়াম এন্ড কপারে 4s থেকে ইলেকট্রন যে 3d তে যায় সেটা তো নর্মালি যাচ্ছে, এটা তো এক্সাইটেড স্টেটে যাচ্ছে না, নর্মাল স্টেটে যাচ্ছে। তার মানে কি ওটা পসিবল, ওটা অ্যালাউ, পারমিটেড। তার মানে 3d 4s এর ইলেকট্রন ট্রানজিশনটা পারমিটেড, কারণ দে আর নিয়ার ইকুয়াল এনার্জি। তার মানে কি ইলেকট্রনের শিফটিং এর জন্য, ইলেকট্রনের তোমার হচ্ছে গিয়া ট্রান্সফারের জন্য আরো বেশি অরবিটাল অ্যাড হইলো, সো দ্যাট তার পক্ষে এটা আরো এক্সটেন্ড করা পসিবল। তাহলে ওয়ান হচ্ছে যে ডি থেকে ডি তে ট্রান্সফার হতে পারতেছে, সেকেন্ড হচ্ছে 3d থেকে 4s এর যে সেখানেও তার পক্ষে ট্রান্সফরমেশন পসিবল হয়েছে। সো দ্যাট এই পসিবিলিটিস গুলোই তাকে ভেরিয়েবল অক্সিডেশন নাম্বারে হেল্প করে। এন্ড দ্য থার্ড পয়েন্টটা বইয়ের মধ্যে মেনশন করা নাই, বাট থার্ড পয়েন্টটা তোমরা একটু এবার আসো থার্ড পয়েন্ট, যেটা 3 নাম্বার পয়েন্ট,
সেটা হচ্ছে যে 3 নাম্বার পয়েন্টসে যেটা তোমরা মেনশন করতে যাচ্ছ সেটা হচ্ছে এরকম যে আয়ন্স আর অলমোস্ট ইকুয়াল স্টেবল বা অলমোস্ট ইকুয়াল স্টেবল অর নিয়ার টু স্টেবল, নিয়ার টু স্টেবল, আয়ন্স আর অলমোস্ট ইকুয়াল স্টেবল অর নিয়ার টু স্টেবল। এটা অল রাইটার্স এর মধ্যে পাওয়া যাবে না, হয়তো কোন আমার মনে নাই, কোন রাইটারে এটা থাকতেও পারে। থার্ড পয়েন্ট যেটা আছে, হ্যাঁ, তাহলে মানে মেজর পার্ট অর মেইন পার্ট যদি দেখানো হয় সেটা হইতেছে যে এই দুইটা পয়েন্ট। দ্যাট মিনস যারা ট্রানজিশন মেটাল এরা ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার শো করে, যারা আদার এলিমেন্ট এন্ড ট্রানজিশন এলিমেন্ট তাদের মধ্যে ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার যারা শো করে এদের কাছে ভ্যাকেন্ট অরবিটাল থাকে, এন্ড ভ্যাকেন্ট অরবিটালটাতে তারা কি করতে পারে, আনপেয়ার্ড ইলেকট্রন নাম্বার চেঞ্জ করতে পারে। আনপেয়ার্ড ইলেকট্রন নাম্বার যত চেঞ্জ হবে, যত ভ্যারিয়েবল হবে, অক্সিডেশন নাম্বার তত ভ্যারিয়েবল হবে। এন্ড ট্রানজিশন মেটালদের পক্ষে এটা কেন পসিবল, কারণ ট্রানজিশন মেটালরাও ডি অরবিটাল ভ্যাকেন্ট থাকাতে তারা ডি অরবিটালে ইলেকট্রন ট্রান্সফার করতে পারে, তারা চাইলে 3d থেকে 4s এও ইলেকট্রন ট্রান্সফার করতে পারে। সো দ্যাট এই অপশনস গুলো তাদেরকে হেল্প করে টু প্রডিউস ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার। কিন্তু এই পয়েন্টটা অনেকেই ইনক্লুড করে না, লাস্ট যে পয়েন্টটা, এটা আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি যে লাস্ট পয়েন্টটার ইম্পর্টেন্স কি বা লাস্ট পয়েন্টের ইয়ে কি। সো রিমেম্বার ওয়ান থিং আই ওয়ান্ট টু সে, রিমেম্বার ওয়ান থিং আই ওয়ান্ট টু সে, দ্যাট ইজ তোমরা এই এক্সপ্লেনেশনস গুলো দেওয়ার সময় মাইন্ডে দুইটা ম্যাটার যেন থাকে, মানে তোমাদের মাইন্ডে যেন দুইটা ব্যাপার কাজ করে। দুইটা ব্যাপার কি কাজ করবে শোনো, একটা হচ্ছে যে টেন্ডেন্সি, আর একটা হচ্ছে অ্যাবিলিটি। একটা হচ্ছে অ্যাবিলিটি আর একটা হচ্ছে টেন্ডেন্সি। দ্যাট মিনস ফ্রম টুডে রিমেম্বার দিস, ফ্রম টুডে রিমেম্বার দিস, যখন কোনো ওয়ার্ক ডান হবে, যখন কোনো ওয়ার্ক ডান হবে, হুএভার যখন কোনো ওয়ার্ক ডান হবে তখন দেখবা যে সেখানে দুইটা রিজন থাকবে, দুইটা কোশ্চেনের অ্যান্সার তুমি খুঁজবা। কি খুঁজবা জানো? তুমি ফার্স্ট কোশ্চেন করবা যে তার অ্যাবিলিটির জায়গাটা কি। যারা অক্সিডেশন নাম্বার মানে ট্রানজিশন মেটাল, এদের অক্সিডেশন নাম্বার ভ্যারিয়েবল, এদের অক্সিডেশন নাম্বার ভ্যারিয়েবল। টু মেক দিস আনসার প্রপারলি, টু মেক দিস আনসার প্রপার, তুমি কোশ্চেন করো এন্ড আনসার মেক করো। তুমি কোশ্চেন করো যে হোয়াট ইজ দ্য অ্যাবিলিটি ওভার হিয়ার, হোয়াট ইজ দ্য অ্যাবিলিটি ওভার হিয়ার, এখানে অ্যাবিলিটি কোথায়? এরাও ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার শো করবে, এদের অ্যাবিলিটি কোথায়? তখন তুমি খুঁজে বের করছো যে এদের অ্যাবিলিটি হচ্ছে এদের ভ্যাকেন্ট অরবিটাল আছে দিতে, এন্ড এদের অ্যাবিলিটি হচ্ছে 3d থেকে 4s ইলেকট্রন ট্রান্সফার হয়। তো দিস আর দ্য অ্যাবিলিটি পার্ট। এবার আরেকটা কোশ্চেন করবা, সেটা হচ্ছে টেন্ডেন্সি কি, মানে টেন্ডেন্সিটা কেন, মানে কেন ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার শো করবে, এর পেছনে টেন্ডেন্সি কি, এই টেন্ডেন্সিটা কেন দেখা দিল ওদের মধ্যে, কেন এই টেন্ডেন্সিটা এদের মধ্যে দেখা যায়। তো দ্যাট কোনো ওয়ার্ক ডান হতে গেলে যে কোনো, নট এ হেয়ার, নট হেয়ার, ইন আই সে এভরিহোয়ার, তুমি দেখবা যে এর দুইটা জিনিস সার্চ করবা। একটা হচ্ছে যে সার্চ করবা যে এদের অ্যাবিলিটিটা কি, এন্ড সেকেন্ড সার্চ করবা যে এটার টেন্ডেন্সি কি, টেন্ডেন্সিটা কোথায়। কারণ হচ্ছে একটা ওয়ার্ক ডান হয় যখন দুইটা জিনিস একসাথে কাজ করে, অ্যাবিলিটি টেন্ডেন্সি। যেমন কারো এবিলিটি আছে টেন্ডেন্সি নাই, ওয়ার্ক ডান হবে না। টেন্ডেন্সি আছে কিন্তু অ্যাবিলিটি নাই, তাও ডান হবে না। এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকেও তো বুঝি। মনে করো কারো কোনো একটা অ্যাবিলিটি আছে কিন্তু তার টেন্ডেন্সি নাই, ওই কাজটা কি সে করবে? আর কারো টেন্ডেন্সি আছে কিন্তু তার এবিলিটি নাই, তাহলে কি সেই কাজটা তার দ্বারা হবে? হবে না। তো দ্যাট একটা ওয়ার্ক ডান করতে গেলে এই দুইটা পয়েন্টে চিন্তা করবা এন্ড সার্চ করবা এই দুইটা পয়েন্ট, যে হোয়ার দ্য অ্যাবিলিটি হেয়ার এন্ড হোয়াট ইজ দ্য টেন্ডেন্সি হেয়ার। তো এই দুইটা হচ্ছে তার অ্যাবিলিটি ম্যাপ ইস্যু, আর এটা হচ্ছে তার টেন্ডেন্সি ইস্যু। এটা হচ্ছে তার টেন্ডেন্সি ইস্যু, যে আয়ন্স আর অলমোস্ট ইকুয়াল স্টেবল অর নিয়ার টু স্টেবল, অর নিয়ার টু স্টেবল। তার মানে তুমি ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার শো করে বসে থাকলা, ভ্যারিয়েবল আয়ন প্রডিউস করে বসে থাকলা, কিন্তু তুমি যদি দেখো যে তোমার সবগুলো আয়ন কাছাকাছি স্টেবল না, তাহলে তোমার মধ্যে একটা যদি এমন হয়, যেমন স্ট্যান্ডিয়াম আমরা কি বললাম সি প্লাস ফর্ম করে, স্ক্যান্ডিয়ামের স্টেবল কোনটা? সি প্লাস। আচ্ছা তুমি যদি স্ক্যান্ডিয়াম 1+2+ লিখো, এন্ড আমি যদি তোমাদেরকে ইনফর্ম না করি যে স্ক্যান্ডিয়াম 1+ হয় না, স্ক্যান্ডিয়াম 2+ হয় না,
তাহলে আমি যদি স্ক্যান্ডিয়াম 1+ লিখি, স্ক্যান্ডিয়াম 2+ লিখি, তাহলে তো তোমরা এখানে কোনো অবজেকশনই দিবা না। তোমরা কি এখানে কোনো অবজেকশন দিতে পারবা স্যার যে আমি স্ক্যান্ডিয়াম +1 লিখলে, স্ক্যান্ডিয়াম +2 লিখলে তোমরা নিজেরাও বুঝতে না যেগুলো যে এক্সিস্ট করে না? তোমাদের বোঝার উপায় আছে যেগুলো এক্সিস্ট করে না? তোমাদেরকে শুধু বলছি বলে যে এটা শুধু একটা আয়ন ফর্ম করে, কিন্তু আমি যদি স্ক্যান্ডিয়াম +1 স্ক্যান্ডিয়াম +2 দেখাতাম, ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে এটা বোঝানোর কোনো কষ্ট কিছু ছিল? সো দ্যাট এইটা কি সে ট্রাই করেনি? এইটা কি সে ট্রাই করেনি? কিন্তু এগুলো হয় না, হয় শুধু 3+, তার মানে এগুলো স্টেবল না। এগুলো কি না? স্টেবল না। তার মানে স্টেবিলিটির একটা ব্যাপার। তাহলে যারা ভ্যারিয়েবল অক্সিডেশন আবার শো করতেছে তাদের আয়নগুলো নিয়ার টু স্টেবল, মানে ওই আয়নগুলো কাছাকাছি স্টেবল, যার কারণে তারা আয়নগুলো প্রডিউস করে। ইজ দ্যাট ক্লিয়ার? মানে আয়ন প্রডিউস করতে পারে বলেই করতে থাকবে নাকি? আনটিল ওগুলা না স্টেবল হয় যদি, এন্ড এগুলো যদি নিয়ার স্টেবল না হয়। নিয়ার স্টেবল কেন হওয়া লাগবে? কারণ যদি স্টেবিলিটি ডিফারেন্স অনেক বেশি থাকে, তাহলে সবসময় তারা চাইবে যেটা বেশি স্টেবল ওটা হয়ে যেতে, যেটা কম স্টেবল সেটা থাকতে চাইবে না, রাইট না? তো if this question come, suppose to say এটা যদি কোশ্চেন হিসেবে আসে তাহলে what is will be your answer? Okay, so from this concept you can write something. I know you all can write something, কারণ you could understand যে ভ্যারিয়েবল অক্সিডেশনের মানে ভেরিয়েবল আনপেয়ার্ড ইলেকট্রন। ভেরিয়েবল আনপেয়ার্ড ইলেকট্রন মানে কিভাবে হবে, সেটা কিভাবে পসিবল? তার মানে পেয়ার্ড ইলেকট্রন গুলোকে আনপেয়ার্ড করতে হবে। তো পেয়ার্ড ইলেকট্রন আনপেয়ার্ড করতে গেলে স্পেস তো থাকতে হবে, ভ্যাকেন্ট অরবিট থাকতে হবে, সো দ্যাট এদের কাছে ভ্যাকেন্ট অরবিটাল আছে, সো দ্যাট এদের পক্ষে এটা পসিবল। এন্ড লাস্ট অফ অল হচ্ছে যে এটা যে ডিফারেন্ট আয়নস গুলো হবে সেই আয়ন গুলো নিয়ার ইকুয়াল স্টেবল, সো দ্যাট এই আয়ন গুলো প্রডিউস হবে ইজিলি। ওকে, এখন আমি যেই ইয়েটা এখন ডিসকাস করতে যাচ্ছি সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হিসেবে, যদিও এটা বইয়ের মধ্যে থার্ড ক্যারেক্টারিস্টিক্স হিসেবে এক্সপ্লেন করা আছে। এটা থার্ড ক্যারেক্টারিস্টিক্স হিসেবে এক্সপ্লেন দেওয়া আছে, বাট আমি এটাকে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হিসেবে এক্সপ্লেন করতেছি আর কি, যেহেতু কালকে আমি এটাকে সেকেন্ডে রেখেছিলাম, তাই না? সেটা হচ্ছে যে colored ion or compound, colored ion or colored compound, colored ion or colored compound. Okay, so colored ion or colored compound, colored ion or colored compound. Okay, fine. তাহলে ফলো করো, what is this question? The white transition metals form colorful compound, or why the ion of transition metal is colorful? Actually, at first you take note, that is compound is colorful because ion is colorful. Compound is colorful because ion is colorful. You know, Fe aqua লিখলাম আমি 2+, Fe aqua 2+, তাও গ্রিন। নো ম্যাটার এটা ফেরাস সালফেট, নো ম্যাটার এটা ফেরাস ক্লোরাইড, নো ম্যাটার এটা ফেরাস কার্বনেট, এটা ফেরাস, সো দ্যাট এটা গ্রিন। তার মানে কম্পাউন্ড কালারফুল বিকজ আয়ন কালারফুল, সো দ্যাট এই এক্সপ্লেনেশনটা মেইনলি যেটা এক্সপ্লেন করবে সেটা হচ্ছে যে এদের আয়ন কেন কালারফুল, এদের আয়ন গুলো কেন কালারফুল। ওকে, এরা কালারফুল আয়ন কেন ফর্ম করে, এটাই হচ্ছে অ্যান্সার, কোশ্চেন টু অ্যান্সার আর কি। হ্যাঁ, তো আসো কাম টু দ্য পয়েন্ট। এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম যে ট্রানজিশন মেটালের যে ডি অরবিটাল, these are the d orbitals of transition metal, these are the d orbitals of transition metal, d orbitals of transition metal.
হতে পারে যে এটা ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড and d zx. So these are the d orbitals of transition metal. These are the d orbitals of transition metal. Transition metals এর এটা হচ্ছে d orbital, and এগুলো তোমার এটা ধরো ডি এক্স স্কোয়ার মাইনাস সরি ডি জেড স্কোয়ার দিয়ে শুরু করলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড and ডি জেড এক্স। এরা একটা লেভেলে আছে। which level is this? It is energy level. It is a energy level. So এটা supposed to say energy level. তার মানে d orbitals যে পাঁচটা, there are 5 d orbitals, এই 5 d orbitals এর energy level same, মানে energy same, so same energy level, and this type of orbitals are known as degenerate orbitals. So you may know these are called degenerate orbitals. These are called degenerate orbitals. মানে এই যে d orbital, there are 5 d orbitals, there are 5 d orbitals of transition metal, there are 5 d orbitals of transition metal, এই এদের energy level same, এদের energy same, and these are known as degenerate orbitals. এটা হচ্ছে degenerate orbitals, and this is why এটাকে বলে degenerate state. This is why it is called degenerate state. তাহলে কেন এটাকে ডিজেনারেট স্টেট কনসিডার করা হচ্ছে? আন্ডারস্টুড? যে এটাকে কি কনসিডার করা হচ্ছে? ডিজেনারেট স্টেট। ডিজেনারেট স্টেট বিকজ দেয়ার অরবিটালস আর ডিজেনারেট। দেয়ার অরবিটালস আর ডিজেনারেট। অরবিটালস ডিজেনারেট, সো দ্যাট এই স্টেটটা হচ্ছে ডিজেনারেট স্টেট। তাহলে এটা হচ্ছে নর্মাল স্টেট অর ডিজেনারেট স্টেট অফ ট্রানজিশন মেটাল। ট্রানজিশন মেটালের এটা হচ্ছে ডিজেনারেট স্টেট। ওকে, ওয়ান থিং রিমেম্বার ওয়ান থিং, অ্যান্ড হুইচ ইজ, সেটা হচ্ছে তোমাকে কিন্তু বলা হয়নি ট্রানজিশন মেটাল কালারফুল। এটা বলা হচ্ছে না যে ট্রানজিশন মেটাল কালারফুল, আয়রন কালারফুল, কপার কালারফুল, নিকেল কালারফুল, নো, এটা কিন্তু বলা হচ্ছে না। বলা হচ্ছে তাদের আয়ন কালারফুল, অর তাদের কম্পাউন্ড কালারফুল, অর তাদের সলিউশন কালারফুল। সো দ্যাট যখন ডিজেনারেট স্টেট তখন কিন্তু কোনো কিছুই কালারফুল না, কোন মেটাল তখন কিন্তু কালারফুল না। মেটালের নর্মাল যে স্টেটটা, অর্ডিনারি যে স্টেটটা, ওটা হচ্ছে ডিজেনারেট স্টেট। তো ডিজেনারেট স্টেট এটা হচ্ছে যখন সে মেটাল অবস্থায় থাকে, ওকে, তখন এটাকে বলা হয় ডিজেনারেট স্টেট। আচ্ছা, এখন সাপোজ সে আই এম কিপিং 5 ইলেকট্রন ইন এভরি অরবিটাল। আমি রাখলাম এভরি অরবিটালে 1 1 1 1 করে ইলেকট্রন, ওকে। এবার এটা জেনারেলাইজ করা হচ্ছে। তো এখানে দেয়ার আর 5 ইলেকট্রন, ইচ অরবিটাল হ্যাজ 1 ইলেকট্রন। আচ্ছা, এবার আসো, দেখো আমরা সোর্স অফ কালার যদি দেখি, আর অরিজিন অফ কালার যদি চিন্তা করি, অরিজিন অফ কালার আর সোর্স অফ কালার, বাই দিস টাইম আমাদের ডিসকাশন থেকে যদি দেখি, তাহলে আমরা এই বাই দিস টাইম যে ডিসকাশন হয়েছে আমাদের, সেটা থেকে আমরা জানি যে অ্যাটমিক স্পেকট্রাম যখন হয়, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয়, অ্যাটমিক স্পেকট্রাম হয় যখন বামা সিরিজে পাই, অথবা যখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয় ভিজিবল রিজিয়নে, অর হচ্ছে ফ্লেম টেস্টে ফ্লেমের কালার হয়। তো দোজ আর দ্য সোর্স অফ কালার, দোজ আর দ্য অরিজিন অফ কালার। তো ওই কালার ডেসক্রিপশনে তোমরা একটু ফলো করে দেখো তো, যে ওই কালার ডেসক্রিপশনের একটা কমন ডেসক্রিপশন কি ছিল। কালার ফর্ম করে, কালারফুল হওয়ার প্রিন্সিপালটা কি? কালারফুল হওয়ার প্রিন্সিপাল হচ্ছে যে ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করবে, দেন রেডিয়েট করবে। ইলেকট্রন অফ অ্যাটম এনার্জি অ্যাবজর্ব করবে, দেন এনার্জি রেডিয়েট করবে, দেন এটা কি হবে? কালারফুল হবে। এই তো ছিল না যে কালারফুল কেন হবে? তার মানে কালারফুল হতে গেলে অফকোর্স সেখানে কি থাকতে হবে? ডেল্টা ই থাকতে হবে। অফকোর্স ওখানে এই ব্যাপারটা আসতে হবে। এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশনের মতো ফেনোমেনা এখানে থাকতে হবে। এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন হওয়া লাগবে এখানে। তো কোনো কিছু কালারফুল এই প্রিন্সিপালের বাইরে না। কালারফুল হতে গেলে এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন হওয়া লাগবে, এনার্জি চেঞ্জ হতে হবে, তাইলে কি হবে? সেটা কালারফুল হবে।
রেডিয়েশন হওয়া লাগবে, তো দ্যাট তখন কালারফুল হবে। এখন কথা হচ্ছে যে তোমার ট্রানজিশন মেটালটা যখন কম্পাউন্ড ফর্ম করে, তো কম্পাউন্ডটাই কালারফুল হয়ে যায়। এটা যখন সলিউশনে ডিজলভ করা হয় তখন সলিউশনটাই কালারফুল হয়ে যায়। তো কথা হচ্ছে যে তাহলে এরা যখন তোমার হচ্ছে কম্পাউন্ড ফর্ম করে আর এটা সলিউশনে ডিজলভ করা হয় তখন সলিউশনটা কালারফুল কেন হয়? তার মানে সেখানে এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশনের মতো ব্যাপার হয়। এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন সেখানে ওয়ার্ক করে, এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন সেখানে কি করে? ওয়ার্ক করে। এখন তোমাকে খুঁজতে হবে যে এখানে এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন কেন হবে। তোমাদেরকে এইটাই এখন ফাইন্ড আউট করতে হবে যে এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশনটা কেন হবে এখানে। ওকে, আচ্ছা, তো শোনো, এখানে আমি যে এক্সপ্রেশনটা দিচ্ছি যে এক্সপ্লেনেশনটা দিব সেটা যে থিওরি বেস করে সেটা বলা হয় সিএফটি। ওই থিওরিটাকে বলা হচ্ছে সিএফটি। হ্যাঁ, ওকে, তাহলে থিওরিটা হচ্ছে সিএফটি। একটা মার্কার দিই। ওকে, তো থিওরিটা হচ্ছে সিএফটি। সিএফটি হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। সিএফটি এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। সিএফটি দ্যাট মিন্স ক্রিস্টাল ফিল্ড থিওরি। আচ্ছা, সো ফলো করো। অ্যাকর্ডিং টু ক্রিস্টাল ফিল্ড থিওরি যখন তোমার এই ট্রানজিশন মেটালটা আয়ন ফর্ম করে, আয়নাইজ হয়, দ্যাট মিন্স আয়ন প্রডিউস করে। যখন তারা আয়নাইজ হয় দ্যাট মিন্স আয়ন প্রডিউস করে, আয়ন। তো আয়ন যখন প্রডিউস হয় তখন এই ডি অরবিটালের স্প্লিটিং হয়। কি হয়? স্প্লিটিং। কি হয়? স্প্লিটিং হয়। ওকে, সো ডি অরবিটালের কি হবে? স্প্লিটিং হবে। দেয়ার আর 5 ডি অরবিটালস হিয়ার। তবে এই ডি অরবিটালের কি হবে? স্প্লিটিং হবে। এন্ড স্প্লিটিং হয়ে তোমার এরকম হবে। That means these 5d orbitals will be divided into two divisions. These 5d orbitals will be divided into two parts. One part is lower energy level. না সরি, এখানে ভুল হয়েছে, এটা হবে 2, এটা হবে 3. So these 5d orbitals will be divided into two divisions, two parts. One part is lower part and one part is higher part. Lower part lower energy, higher part higher energy. That way some d orbitals loses their energy and some d orbitals gain excess energy. That means splitting of d orbital takes place. অর্থাৎ d orbital স্প্লিটিং হবে। এখন কোশ্চেন অ্যাবাউট যে d orbital স্প্লিটিং কেন হবে এন্ড কখন হবে। এক হচ্ছে যে কখন হচ্ছে, যখন আয়োনাইজ হচ্ছে। d orbital স্প্লিটিং কখন হয়? d orbital কখন স্প্লিটিং হয়? মানে আয়রন যখন Fe2+ এ যায়, কপার যখন কপার 2+ এ যায় তখনই স্প্লিটিং হয়। স্প্লিটিং হয় হচ্ছে Fe যখন Fe2+ এ যায়, স্প্লিটিং হয় হচ্ছে যখন কপার 2+ এ যায় তখন স্প্লিটিংটা হয়। কপার আয়ন Fe2+ এ গেলে এন্ড কপার 2+ এ গেলে তারপরে কি হয়? এই স্প্লিটিংটা হয়। এন্ড স্প্লিটিংটা কেন হয়? কারণটা হচ্ছে যখন তোমার ফেরাস আয়ন ফর্ম করে তখন এই ফেরাস আয়নের দিকে তোমার হচ্ছে সাপোজ এমন হলো যে একটা কম্পাউন্ড হলো ফেরাস সালফেট। কোন কম্পাউন্ড যদি ফেরাস ফর্ম করছে ফলোড বাই ফেরাস সালফেট প্রডিউস করবে। Fe2+ ফর্ম করছে ফলোড বাই Fe সালফেট ফর্ম করবে। তাইলে Fe ফর্ম করার সাথে সাথেই সালফেট নেগেটিভটা এই Fe এর দিকে অ্যাপ্রোচ করবে না? যখন Fe2+ ফর্ম করবে তখনই সালফেট কি করবে? সালফেট Fe2+ এর দিকে অ্যাপ্রোচ করবে। তার মানে নেগেটিভ আয়ন পজিটিভ আয়নের দিকে কি করবে? অ্যাপ্রোচ করবে।
এন্ড সেখানে তখন কাজ করবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, and there will be electrostatic force will be functioned, সেখানে ফাংশন করবে হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো এই সালফেটটা যখন আয়রন 2+ কে অ্যাপ্রোচ করবে, সালফেট আয়রন 2+ কে অ্যাপ্রোচ করতেছে, সালফেট আয়রনকে কি করতেছে, অ্যাপ্রোচ করতেছে, অথবা সালফেট আয়ন কপারকে অ্যাপ্রোচ করতেছে। তার মানে অপোজিট আয়ন এরা যখনই পজিটিভ হবে তখনই সাথে সাথে কি হবে, একদম এট দ্য সেম টাইমে, মানে একেবারে ওই টাইমেই সালফেট বা নেগেটিভ আয়ন যারা তারা এই পজিটিভ আয়নের দিকে কি করবে, অ্যাপ্রোচ করবে। তার মানে হচ্ছে সালফেট আয়রনের দিকে অ্যাপ্রোচ করবে অথবা সালফেট কপারের দিকে অ্যাপ্রোচ করবে। তার মানে অপোজিট আয়ন বা অপোজিট সাইড থেকে তাদের উপর একটা স্ট্রেস কাজ করবে। স্ট্রেস কি কাজ করবে, স্ট্রেস। অর্থাৎ নেগেটিভ আয়ন পজিটিভ আয়নের দিকে আসতেছে, এটা তো কোয়াইট ন্যাচারাল, আসবেই, এন্ড তারা ফেরাস সালফেট ফর্মও করবে। কিন্তু সেখানে কি হয়, সালফেট যখন এই আয়রনের দিকে অ্যাপ্রোচ করে, সালফেট যখন কপারের দিকে অ্যাপ্রোচ করে, তখন এই সালফেটের একটা স্ট্রেস কাজ করে ওভার ক্যাটায়ন। দ্যাট মিনস নেগেটিভ আয়নের একটা স্ট্রেস কাজ করে ওভার ক্যাটায়ন, অর্থাৎ আয়রনের উপরে অথবা কপারের উপরে একটা স্ট্রেস কাজ করে, একটা স্ট্রেস কাজ করে। সাপোজ এটা তোমরা অনেকভাবেই চিন্তা করতে পারো, যে তুমি ধরো এমনটা যে তোমাকে একটা কিছু থ্রো করলাম, আমি একটা ফুটবল, যে তোমরা যারা ফুটবল খেলো, ধরো একটা ফুটবল কি করলাম, থ্রো করলাম, তুমি এটা ক্যাচ করলা, ফুটবলটা থ্রো করলাম, তুমি সেটা ক্যাচ করলা, তাহলে কি হইলো, ফুটবলটা তুমি ঠিকই ক্যাচ করছো, ফুটবলটা তুমি ধরছো ঠিকই, কিন্তু ওই ফুটবলের একটা স্ট্রেস তোমার উপরে পড়ছে না, একটা চাপ তৈরি করছে না তোমার দিকে সে, তো এইটাকে বলা হচ্ছে স্ট্রেস। তাহলে সালফেট আয়ন ওটা ওভার ক্যাটায়ন কি করবে, একটা স্ট্রেস তৈরি করবে, স্ট্রেস। ওই স্ট্রেসের কারণে এই স্প্লিটিংটা হয়, ওই স্ট্রেস, ডিউ টু দিস স্ট্রেস এই টাইপের একটা স্প্লিটিং হয়। তাহলে অনেক স্টুডেন্টদের মধ্যে আমি এইটা স্যাটিসফ্যাক্টরি আনসার পাই না, প্রপার এক্সপ্লেনেশনের জায়গায় থাকে না এটা। তো প্লিজ বি ক্লিয়ার। স্টার্টিংটা কি, যে ডি অরবিটালস গুলো হচ্ছে ডিজেনারেট অরবিটালস, and at first it remaining degenerate state, but whenever it produce ion, then stress of opposite ion makes splitting, or d orbital splitted due to the stress of negative ion, due to the stress of opposite ion. এখন এখানে তোমরা কোশ্চেন করোনি, কিন্তু কোশ্চেনটা তাও আমি অ্যান্সার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে যখন Fe2+ থাকে ইন সলিউশন, যখন Fe2+ হয় ইন সলিউশন, তখনও তো এটা কালারফুল, ওকে। তো দ্যাট তখন এর উপরে কার স্ট্রেস কাজ করে, সলিউশনে যখন সে আয়রন কপার, তখন কার স্ট্রেস কাজ করে, ওভার ক্যাটায়ন, তখন ওয়াটারের স্ট্রেস কাজ করে। কার স্ট্রেস কাজ করে, তোমরা জানো সলিবিলিটি মেকানিজম, যে ক্যাটায়ন সারাউন্ডেড বাই ওয়াটার, ক্যাটায়নটা কি হয়, ওয়াটার দিয়ে সারাউন্ডেড থাকে না, রিমেম্বার দিস, সোডিয়ামের কথা মনে করে দেখো। তাহলে এরকম ওয়াটারের স্ট্রেস কাজ করে ওভার Fe2+, ওভার কপার 2+, দ্যাট মিনস স্ট্রেস কাজ করতেছে, ওকে। তাহলে কি বললাম, যে স্প্লিটিং হবে ডি অরবিটালের, এন্ড স্প্লিটিংটা কেন হবে, স্প্লিটিং হবে ডিউ টু দ্য স্ট্রেস অফ অপোজিট আয়ন, ডিউ টু দ্য স্ট্রেস অফ। স্যার এই স্ট্রেসটা কোথা থেকে আসতেছে, কোন এক্সটার্নাল প্রেসার দেওয়া হচ্ছে এর জন্য? না, স্ট্রেস বলতে কি, মানে স্ট্রেস বলতে তোমরা একটা জিনিস তোমরা বুঝো না, মানে স্টুডেন্টদের মধ্যে এই একটা গ্যাপ আছে, গ্যাপটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো তোমরা যেটা বুঝো যে একটা পজিটিভ আয়নের দিকে একটা নেগেটিভ আয়ন আছে, আর সেখানে অ্যাবসুলেট অ্যাট্রাকশন কাজ করে, কেউ কেউ এটা মনে বুঝো, এটা কেউ কেউ মনে হয় এটা মনে করো, যে পজিটিভ আয়নের দিকে নেগেটিভ আয়ন যখন আসে তখন একটা অ্যাবসুলেট অ্যাট্রাকশন কাজ করে। এটা কিন্তু তোমাদের অনেকের মনে আছে, মানে অনেক স্টুডেন্টদের মধ্যে এই পারসেপশনটা, যে পজিটিভ আয়ন নেগেটিভ আয়নের অ্যাট্রাকশনটাকে সবাই অ্যাট্রাকশনের দিক থেকেই দেখে।
আর সবাই মনে করে এটা একটা অ্যাবসলিউট অ্যাট্রাকশন। ইট ইজ টোটালি রং। কোনো কিছু অ্যাবসলিউট না। অর্থাৎ এই ইলেকট্রনের এই পজিটিভ চার্জ বা পজিটিভের দিকে তার অ্যাট্রাকশন কাজ করতেছে, কিন্তু এই যে পজিটিভ বডিটা, তার কাছে কি কোনো ইলেকট্রন নাই? সেটা একটা অ্যাটম, তার কাছে নিজেরই তার মানে তার সে পজিটিভ হলেও তো তার কাছেও তো ইলেকট্রন আছে, তারও তো ইলেকট্রন আছে। তো দ্যাট এই এই ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কাজ করে, কিন্তু ওই রিপালশনটা অ্যাট্রাকশন এত বেশি যে রিপালশনটাকে ওভারকাম করা পসিবল হয়েছে, বা ওভারকাম করে আসতেও পারে, বা ওভারকাম করে। তাহলে নেভার থিং যে অ্যাট্রাকশন সবসময় অ্যাবসুলেট, অ্যাট্রাকশন সবসময় অ্যাবসুলেট এটা ভেবো না। সিমিলটেনিয়াসলি রিপালশন কাজ করে, সিমিলটেনিয়াসলি রিপালশন কাজ করে। এখন এই রিপালশনে অন্য কেউ এফেক্টেড হয় না, বা অন্যদেরকে তোমরা এফেক্টেড হইতে দেখো নাই, বাট এ এফেক্টেড হয়। যারা ট্রানজিশন তারা এফেক্টেড হয়, অর্থাৎ তাদের ডি অরবিটাল ভেঙে যায়। তাহলে অ্যাট্রাকশন তো কাজ করতেছে, নেগেটিভ আয়ন পজিটিভ আয়নের দিকে আসতেছে, এটা অ্যাট্রাকশন। কিন্তু এই আসার মধ্যেও তাদের মধ্যেও কি আছে, এই একটা বডির কাছে আরেকটা অন্য কোনো বডি আসলে সেখানে একটা স্ট্রেস কাজ করবেই, স্ট্রেস কাজ করবে। মানে অর্থাৎ Fe2+ বা Copper2+ এর দিকে যখন সালফেটটা আসতেছে, ঠিক আছে, সে আসতেছে সালফেট এবং তাকে ক্যাচ করবে, নিবে, কিন্তু তারপরেও দেখবে যে তার মধ্যে একটা চাপ তৈরি হবে যে আমাকে তো সালফেট নিতে হবে। ক্রিকেট যারা খেলো, ক্যাচ ধরছো তো তোমরা, অনেক সময় অনেক উপর থেকে যে ক্যাচ গুলো পড়ে, ওই ক্যাচ কিন্তু মিস হয় বেশি। মানে অনেক উপর থেকে যখন ক্যাচ আসে, যে ক্যাচ গুলো স্ট্রেইট আছে, ঠিক আছে, সেই ক্যাচ গুলো হাতে লেগে যায়। কিন্তু দেখবা যে উপর থেকে যে ক্যাচ গুলো আসে, না তুমি উপর দিকে তাকায় আছো, কখন বলটা তোমার হাতে পড়বে, দেখবা যে ওই ক্যাচ গুলো মিস হয় বেশি, বা মিস হওয়ার চান্স বেশি। কেন? কেন? স্যার হাইট কারণ ভেলোসিটি তোমার, স্যার। হ্যাঁ, মানে মানে যাই হোক, ওইটাও একটা স্ট্রেস, ওইটাও কি একটা স্ট্রেস। মানে তুমি তোমার, যেমন ধরো একটা যারা কাভারে ফিল্ডিং করে, হুট করে বলটা চলে আসে হাতে, দেখবে লেগে যায়, ক্যাচ হয়ে যায়। কারণ তোমার ওই ক্যাচটা তোমার চিন্তা, বা তুমি ওইটাকে নিয়ে খুব একটা চিন্তা করার সময় পাও নাই। মানে অর্থাৎ তুমি স্ট্রেস ফিল করো নাই, চাপ ফিল করো নাই, বল আসছে ধরে ফেলছো। আর যখন উপর থেকে এটা পড়তে লাগে, তখন তুমি টেনশনে থাকো, আল্লাহ যদি ছুটে যায় তাহলে তো আমার বোধহয় দর্শকরা কি করবে। হ্যাঁ, বাট এই যে তোমার মনের মধ্যে ততক্ষণ পর্যন্ত চিন্তা চলে আসছে এবং তুমি স্ট্রেস ফিল করতেছো। স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে কি? কাউকে ধাক্কা দেওয়াই কি স্ট্রেস? মেন্টাল স্ট্রেস আছে না? তো দ্যাট ওই এটা একটা স্ট্রেস। তো ওরকম অনেক রকম স্ট্রেস হতে পারে। তো সালফেট যে তার দিকে আসতেছে, তার কারণে একটা স্ট্রেস কাজ করবে, ওভার আয়রন, ওভার কপার। ওই স্ট্রেসের কারণে ডি অরবিটাল আর এই এইভাবে যে স্টেটে আছে ওই স্টেটে থাকতে পারবে না, ব্রেক করবে, ভেঙে যাবে, ডি অরবিটাল স্প্লিটিং করবে, ডি অরবিটালে স্প্লিটিং হবে। এন্ড তার মানে বুঝতে পারলাম যে হ্যাঁ, স্প্লিটিং হওয়াটা নর্মাল একটা ব্যাপার, মানে স্প্লিটিং হইতেই পারে। তো স্প্লিটিং হলো ওই কারণে না। তো স্প্লিটিং হওয়ার পরের ঘটনায় আসি এবার। যখন স্প্লিটিং হয়, তখন দুইটা লেভেল অফ এনার্জি লেভেল, মানে দুইটা লেভেল তৈরি হয়ে যায়, মানে ডিফারেন্ট এনার্জি লেভেল হয়ে যায়, মানে কারো এনার্জি কম আর কারো এনার্জি বেশি হয়ে যায়। তো যেটা কম, এটার পাশে দেখবা ইয়ে লেখা আছে, ইজি। এটা অবশ্য অপশনাল, তোমরা না লিখলেও চলবে, ইজি লেখা আছে। আর এটার পাশে লেখা আছে T2G। মানে এটার কোন কারণ জিজ্ঞাসা করার কিছু নাই, আর এটা নিয়ে কোনো ব্যাপার না। ওকে, তো আপার গুলাকে বলা হয়েছে ইজি, আর লোয়ার্স এর যে যারা আছে তাদের পাশে লেখা আছে T2G। তো এটা না মেনশন করলেও কিছু যায় আসবে না। তো এবার আসো, যখন এই যে ডিজেনারেট স্টেট থেকে এই স্টেটে গেল, তো ওই স্টেটটার নাম কি জানো? ওই স্টেটটাকে বলে তখন নন ডিজেনারেট স্টেট। এটা তখন নন ডিজেনারেট স্টেট। তার মানে ডিজেনারেট স্টেট থেকে কোথায় গেল? নন ডিজেনারেট স্টেটে। তার মানে
ডি অরবিটাল স্প্লিট করলে ডিজেনারেট স্টেট থেকে ইট রিচ নন ডিজেনারেট স্টেট। নন ডিজেনারেট স্টেটে যায়। আচ্ছা, যখন নন ডিজেনারেট স্টেটে যায় তখন এখানে তো দেয়ার আর 5 ইলেকট্রন। এই 5 ইলেকট্রনস এর মধ্যে ফার্স্টে তারা অ্যাজ পসিবল লোয়ার এনার্জি শেল ফিল আপ করবে। দ্যাট মিনস এখানে যদি 5 ইলেকট্রন হয় তাহলে এটা আগে কোনটা ফিল আপ করবে? নন ডিজেনারেট স্টেটে যেগুলো লোয়ার অরবিটাল, নন ডিজেনারেট স্টেটের যেগুলো লোয়ার অরবিটাল ওইগুলো ফিল আপ করবে। এমন মনে করো যে হ্যাঁ, সাপোজ তোমার যে আয়নটা সেই আয়নের দেখলা যে দিতে 6 ইলেকট্রন, তাহলে এইভাবে থাকবে না সেগুলো ডিস্ট্রিবিউশন। দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন, ঠিক না? দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ আয়ন। তাহলে এই হচ্ছে কি ডিস্ট্রিবিউশন, আয়নের ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তাহলে মনে করো আয়রন Fe যখন 2 প্লাস 26, আয়রন Fe2 প্লাস 26, ওকে, তাহলে তখন তার কাছে কি থাকে? 3d6 না? আয়রন 2 প্লাস যখন, তখন তার কাছে কি থাকে? 3d6। তাহলে 3d6 হলে 3d6 এর ডিস্ট্রিবিউশন কি হবে? 3d6 এর ডিস্ট্রিবিউশন কি হবে? 1 2 3 4 5 6 অপোজিট স্পিনে, রাইট কিনা? যখন সে ডিজেনারেট স্টেটে, তারপরে সে যাচ্ছে নন ডিজেনারেট স্টেটে। নন ডিজেনারেট স্টেটে যখন যাচ্ছে তখন এই ডিস্ট্রিবিউশনটাতে 6 ইলেকট্রন কিভাবে থাকবে? 2 4 6 হিসেবে, 2 4 6 2 4 6, ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি বুঝতে পারো তাহলে এবার আসো কপার 2 প্লাসে যাই। কপার 2 প্লাসটা, কপার 2 প্লাস 29। আচ্ছা, কপার 2 প্লাস তো 3d9, কপার 2 প্লাস মানে কি তাহলে? 3d9। আচ্ছা, 3d9 এর ডিস্ট্রিবিউশন কি হবে? ডিজেনারেটে কি হবে? ডিজেনারেটে এটা না, রাইট কিনা? ডিজেনারেটের ডিস্ট্রিবিউশন এটা না তখন? यस স্যার, ঠিক আছে। হ্যাঁ, এবার নন ডিজেনারেটের ডিস্ট্রিবিউশন কি হবে? 6 7 8 9। মানে স্যার অলওয়েজ শুধু লোয়ার থেকে আমরা উপরে উঠবো আর কি, লোয়ারটা কমপ্লিট Yes. করে তারপরে আপারটা চিন্তা করবো। আপারে যাবা, রাইট। আচ্ছা, আর একটা দুইটা র্যান্ডম দেখো। ধরো তোমার হলো আরো পেছন দিকে আছি, ক্রোমিয়াম 3 প্লাস 24, ক্রোমিয়াম 3 প্লাস আয়ন 24। তো ক্রোমিয়াম 3 প্লাস 24 হলে এর কাছে থাকে 3d3। তাহলে 3d3 হলে আচ্ছা, যে বুঝো নাই, কে বলছিল? আনিলা? জি স্যার। আচ্ছা, আনিলা বলো এখন 3d3 এর ডিস্ট্রিবিউশন বলো, ডিজেনারেটেড ডিস্ট্রিবিউশন বলো। 3d3 প্রথমে লোয়ার থেকে হায়ারে যাবে। না মানে আগে ডিজেনারেটটা করো। ও স্যার, পুরোটা ফিল হবে, তারপরে মানে আছেই তো 3টা। হ্যাঁ, এটা হবে, তারপর এইদিকে আরেকটা যাবে। এই ডিজেনারেট শেষ নাকি আর কিছু আছে ডিজেনারেটে? না স্যার, শেষ। আর নন ডিজেনারেট? স্যার উপরে একটা, হ্যাঁ এখানে একটা, এখানে একটা। তার মানে ডিজেনারেট নন ডিজেনারেট এটার বেলায় কি হলো? সেইমই। তাহলে তোমরা এটা তোমাদেরকে কনফিউজ করতে পারতা, ঠিক না? মনে করতে পারতা যে এখানে বোধহয় এটা কি হইলো, ডিজেনারেটে যেভাবে ডিস্ট্রিবিউটেড, নন ডিজেনারেটে তো সেভাবেই ডিস্ট্রিবিউটেড। এটা তো অ্যাকর্ডিং টু রুল, ঠিক না? তো এখানে সে যে স্টেটে যে আছে ওখানে সে সেই অবস্থায় গেছে। এখানে যদি 4th ইলেকট্রন হইতো তাহলে সেটা এইখানে যায় ফিল আপ হইতো, তখন চেঞ্জ আসতে শুরু করতো নাকি? যখন এটা এখানে আসতো কারো, তাহলে সেটা এই জায়গায় যেত, রাইট না? তো এইভাবে তোমরা, আই হোপ প্রবলেম হবে না এটাতে। ওকে, সো এগেইন কাম ব্যাক, সেটা হচ্ছে এইটার গোছানো, মানে একদম যদি বলো যে অর্গানাইজ অ্যান্সারটা কি? অর্গানাইজ অ্যান্সার হচ্ছে এরকম যে তোমরা মেনশন করলা যে ডি অরবিটালস অফ
transition metal are degenerated as there is no difference of energy of them, তাদের energy difference নাই, and they remain in same energy level, they are remain in same energy state. Okay, but whenever they produce ion, then the d orbital is splitted because of the stress, because from the stress of opposite ion, and after splitting it raised to non-degenerate state. তার মানে কি করে ডিজেনারেট থেকে নন ডিজেনারেটে আসলা সেই এক্সপ্লেনেশন দিবা, সেই এক্সপ্লেনেশনের পরে ওই এক্সপ্লেনেশন যখন দিয়ে দিলা, ওকে 1 2 3 4 5 1 2 3 4 and 5। আচ্ছা, যখনই এই ডিজেনারেট থেকে নন ডিজেনারেট স্টেটে আসে ইলেকট্রন, এই স্টেটটাতে আসে নন ডিজেনারেটে, তখন কি হয়, এনার্জি অ্যাবজর্পশন হয় and energy radiation হয়, দ্যাট মিন্স ডেল্টা ই পাওয়া যায়। তার মানে একটু তোমরা আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে ডি অরবিটালে যখন ডিজেনারেটে থাকে, ডি অরবিটালের ইলেকট্রন যখন ডিজেনারেট স্টেটে থাকে তখনও ইলেকট্রন মুভ করে, দ্যাট টাইম ইলেকট্রন অলসো মুভিং, অর্থাৎ এই ইলেকট্রন কিন্তু সারা জীবনের জন্য এখানেই বসে থাকে না, এটা লাইফ টাইম এখানেই থাকে না, এরাও কি করে শাফল হয়, চেঞ্জ করে, এ ওর জায়গায় যায়, ও এর জায়গায় আসে, এটা চলতেই থাকে, বাট ওটা কোনো ইফেক্ট ফেলে না। কেন? কারণ ওটার জন্য তাকে কোনো এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন করতে হয় না, ওটা মিউচুয়াল, ওটা হচ্ছে মিউচুয়াল। বাট যখন তারা নন ডিজেনারেটে যাবে তখন যদি চাই যে আমি এই এনার্জি সেল থেকে ওই এনার্জি সেলে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে ইলেকট্রনের, এটা একটা নর্মাল টেন্ডেন্সি, অর্ডিনারি টেন্ডেন্সি, যে ইলেকট্রন কি করতে চাইবে, একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে শিফট হতে চাইবে। এখন শিফট অরবিটালে শিফট হতে পারবে কিনা সেটা হচ্ছে কথা। হ্যাঁ, এটা পারবেও তারা। কেন পারবে? কারণ ওই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দে ক্রিয়েটেড, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সাহায্যে দিয়ে তারা কি করবে, লোয়ার স্টেট থেকে হায়ার স্টেটে যাবে, এন্ড হায়ার স্টেট থেকে ওয়ান্স এগেইন তারা লোয়ার স্টেটে আসবে, এন্ড এনার্জি রেডিয়েট করবে। আর এনার্জি যখন রেডিয়েট করবে ডেল্টা ই পাওয়া যাবে, এন্ড ডেল্টা ই ইজ দ্য সোর্স অফ কালার, ডেল্টা ই ইজ দ্য কজ অফ কালার, তো ডেল্টা ই পাওয়া যাবে। তো এই ডেল্টা ইটাই হচ্ছে সোর্স অফ কালার বা সোর্স অফ এনার্জি রেডিয়েশন, এন্ড দিস ইজ এটা কালার হবে। তবে একটু বলি, এখানে বলা হয়ে থাকে যে কমপ্লিমেন্টারি কালার ইজ ফর্মড, অর্থাৎ এই এক্সপ্লেনেশনের শেষে যেটা বলে দেওয়া হয় বা তোমরা বলবা যে কমপ্লিমেন্টারি কালার ইজ ফর্মড, লাস্ট সেন্টেন্সে যেটা, এই অ্যান্সারের লাস্ট সেন্টেন্স এটা, অ্যান্সারের লাস্ট সেন্টেন্স এটা, এন্ড দ্য সেন্টেন্স ইজ যে কমপ্লিমেন্টারি কালার ইজ ফর্মড, কমপ্লিমেন্টারি কালার ইজ ফর্মড। তো এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি যে আসলে কি মিন করতে যাচ্ছ, যে কমপ্লিমেন্টারি কালার ইজ ফর্ম বলতে কি মিন করতে যাচ্ছে, এখানে কমপ্লিমেন্টারি কালার বলতে কি বোঝায়। ওকে, তো কমপ্লিমেন্টারি কালার হচ্ছে কি এরকমটা, যে ধরো তোমার যে আমরা কালারের যে ফেনোমেনা সেটা কি বুঝি, কালার ফেনোমেনা কি বুঝি, কালার তো হলো একটা রিফ্লেকশন প্রপার্টি, কালার তো হচ্ছে রিফ্লেকশন প্রপার্টি, কালার হ্যাজ রিফ্লেকশন, অর্থাৎ কালার থেকেই একটা অল্টারনেটিভ কালার আছে, তো দ্যাট কালার, একটা কালার সে অ্যাবজর্ব করবে, ফলোড বাই আরেকটা কালার সে এমিট করবে, তো দিস কালার ইজ কল্ড কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি কালারটা একটু টেকনিক্যালি মনে রাখা যায়, এটা হচ্ছে যে সাপোজ ভিবজিওর, এটা মনে রাখলে না কমপ্লিমেন্টারি কালার ইজিলি তোমরা মেমোরাইজ করতে পারো, কমপ্লিমেন্টারি কালারটা তোমরা এটা মেমোরাইজ করতে পারো। কেমন সেটা হচ্ছে যে ভায়োলেটের কমপ্লিমেন্টারি হচ্ছে ইন্ডিগো, ভায়োলেটের কমপ্লিমেন্টারি হচ্ছে ইন্ডিগো,
ইয়েলোর কমপ্লিমেন্টারি হলো রেড, যদিও মাঝখানে একটা অরেঞ্জ আছে। অরেঞ্জ বলতে তোমার এটা যেহেতু তোমরা জানো এটা আগে, সেই কারণে আর কি এটা আর কি দেখানো আর কি, যে সিরিয়ালটা এভাবেই আছে, মানে ভিপ জিওরই আছে, অর্থাৎ এই সিরিয়ালটা আর কি। হ্যাঁ, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এন্ড হচ্ছে গিয়ে রেড। তো তোমার সবসময় যেটা তোমার হচ্ছে উপরে, তার থেকে নিচের কোনো একটা কালার হচ্ছে তাদের কমপ্লিমেন্টারি কালার, উপর থেকে নিচের দিকে হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি কালার। তো এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। এখন কেন এমনটা হয় এটা তোমাদেরকে এক্সপ্লেন করা লাগবে না, মানে তোমরা এটা বলবাই না, বাট আমি একটু জাস্ট ইনফর্ম করে দিচ্ছি। এটা তোমাদের বলার কোনো কারণ নাই যে কি কারণে এই বলতে যাবা, তুমি তো জাস্ট কনক্লুশনে বলবা যে কমপ্লিমেন্টারি কালার ফর্ম করে। ওকে, সো এরপরে আর তোমাকে মেনশন করতে হবে না। কিন্তু কথা হচ্ছে যে কমপ্লিমেন্টারি কালারটা কেন হয়, সেটা হচ্ছে যে যখন এনার্জি অ্যাবজর্পশন হয়, সেটা যদি ভায়োলেট হয় সাপোজ, তাহলে এনার্জি অ্যাবজর্ব মানে একটা সিস্টেম যতটা এনার্জি অ্যাবজর্ব করে, কোনো সিস্টেম হয় এবার যেখানেই হোক না কেন, যখন কোনো এনার্জি তারা অ্যাবজর্ব করে, তখন যতটা এনার্জি অ্যাবজর্ব করে ঠিক ততটা এনার্জি তারা কি করে না, এমিট করে না। মানে যতটা এনার্জি এট এ টাইমে অ্যাবজর্ব করে ততটা এনার্জি আবার এট এ টাইমে কি করে না, এমিট করে না, মানে রেডিয়েট করে না। যার কারণে যতটা এনার্জি অ্যাবজর্ব করলো তার চেয়ে কম এনার্জি রেডিয়েট করে, কম। তো দ্যাট যখন কম এনার্জি রেডিয়েট করে, তোমরা জানো যে এনার্জি কমে যাওয়া মানে হচ্ছে ওয়েভ লেন্থ বেড়ে যায়। এনার্জি ডিক্রিজ হলে পরে ওয়েভ লেন্থ বেড়ে যায়, কারণ এনার্জি আর ওয়েভ লেন্থ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তো এনার্জি ডিক্রিজ হয়, যার জন্য ওয়েভ লেন্থ ইনক্রিজ হয়। এন্ড ওয়েভ লেন্থ ইনক্রিজ হলে পরে তোমার এই যে যেটা ধরো এর থেকে এর ওয়েভ লেন্থ মোর, এর থেকে ওর ওয়েভ লেন্থ মোর, সো দ্যাট তখন মোর ওয়েভ লেন্থ বা নিয়ার টু ওয়েভ লেন্থ, ওই কালারটাই তখন কমপ্লিমেন্টারি কালার, ওইটাই তখন কমপ্লিমেন্টারি কালার। এটা হচ্ছে কারণ যে কেন কমপ্লিমেন্টারি কালারটা দেখাবে এবং কেন সেটা এরকম ডাউনওয়ার্ড হবে। হ্যাঁ, তো রিমেম্বার দিস, কালারফুল কম্পাউন্ড কেন ফর্ম করে, আর কালার ডায়ন কেন ফর্ম করে, দিস ইজ দ্য এক্সপ্লেনেশন। এখানে ভাইটাল পয়েন্টস গুলো কি কি বা কিওয়ার্ড গুলো কি, আমরা মাঝে মাঝে বলবো যে কিওয়ার্ড মানে একটা অ্যান্সারের মধ্যে ফোকাস করি আমরা কোন কোন জায়গায়। তোমার এই অ্যান্সার করছো অথচ ডিজেনারেট নন ডিজেনারেটের কথা আসেনি, অ্যান্সার করে দিছো স্প্লিটিং অফ ডি অরবিটালের কথা আসেনি, এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশনের ইস্যু আসেনি, তাহলে তো অ্যান্সার অ্যাকসেপ্টেবল হবে না। শুধুমাত্র অনেকেই আমরা দেখবো যে এই অ্যান্সারটা করতে যায় একটা মানে নিজের মনের মাধুরী মিশে একই কি লিখবে টিকবে, মনে করবে সে অনেক সাইন্টিফিক লেখা লিখছে, কিন্তু আলটিমেটলি উত্তরের কাছাকাছিও নাই। হ্যাঁ, দ্যাট মিনস পারফেকশনের জন্য বেশি লিখতে হয় না, বাট কিওয়ার্ডস বা মেজর যে মানে ইস্যুগুলো, সেই ইস্যুগুলোকে ফ্রন্টে এনে দেন অ্যান্সারটা করতে হবে, পারফেক্ট অ্যান্সার করতে হবে। এন্ড এইটা শো করতে হবে, স্প্লিটিংটা শো করতে হবে। তোমাকে যে আয়নটা দিবে, যে মেটালটার কথা বলা থাকবে, যে আয়নের কথা মেনশন করা থাকবে, সেই আয়নের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন ডিজেনারেটে কি হতে পারে এন্ড নন ডিজেনারেটে কি হতে পারে। আই হোপ এটা পারবা তোমরা। ওকে, তো এই হচ্ছে এটা। তো আমরা নেক্সট ক্লাসে যাব হচ্ছে গিয়ে বাকি রেস্ট অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স। আমি ভেবেছিলাম যে আজকে কমপ্লেক্সে যাব, বাট কমপ্লেক্সে আর যাচ্ছি না। নেক্সট কামিং ক্লাসে আমরা একটা পিওর ক্লাস করব আমি কমপ্লেক্সের উপরে, মানে একটা সিঙ্গেল ক্লাস করব কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশনের ডেসক্রিপশনের উপর, যেটা নেক্সট ক্লাসটাতে হবে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসটাতে রিমেম্বার ওই ক্লাসটাতে এভরিবডি প্লিজ জয়েন করবা। কমপ্লেক্স কম্পাউন্ডটা আসলেই একটা কমপ্লেক্স ব্যাপার স্টুডেন্টদের কাছে। সো দ্যাট নেক্সট ক্লাস পর্যন্ত ওয়েট করো। বাই দিস টাইম যা ক্লাস হয়েছে সেগুলো এগেইন এন্ড এগেইন দেখতে থাকো আর কি। হ্যাঁ, তো আমরা নেক্সট ক্লাসে যাব হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডে। আজকে আর আগাচ্ছি না, 10:15 বাজে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।